হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। তোমরা যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদেরকে বলবো কোনো রকম স্কিপ না করে তোমরা ক্লাসটা দেখতে থাকো। আজকের ক্লাসটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, সুতরাং তোমরা কোনো রকম স্কিপ না করে দেখতে থাকো। তো চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করতে থাকি। তো প্রথমে আমরা দেখতে পাবো যে প্রথম লাইনটা আছে শক্তিনাথ বাবুর চাকরের নাম অক্রুর। তো এখানে কিন্তু আমরা যে ভার্ব, সে ভার্ব কিন্তু সাইলেন্ট দেখতে পাচ্ছি, আর এখানে ভার্বটা কিন্তু ইজ বা হয়, বাংলায় কী হবে হয়। তো শক্তিনাথ বাবুর চাকরের নাম হয়, এখানে হয় কথাটি সাইলেন্ট আছে, তো এখানে হয় আমরা লিখব শক্তিনাথ বাবুর চাকরের নাম হয় অক্রুর। তাহলে ঠিক এইভাবে আমরা লিখব, সাবজেক্ট কি শক্তিনাথ বাবুর চাকরের। তো এখানে হচ্ছে দ্য নেম অফ দ্য সার্ভেন্ট অফ শক্তিনাথ বাবু, এটা হচ্ছে কিন্তু সাবজেক্ট পুরোটা। দ্য নেম অফ দ্য সার্ভেন্ট অফ শক্তিনাথ বাবু, অর্থাৎ শক্তিনাথ বাবুর চাকরের নাম ইজ হয় কি অঙ্কুর, অক্রুর। তো এখানে কিন্তু এই সেন্টেন্সটাকে আমরা অন্যরকমভাবেও লিখতে পারি। সেটা কিভাবে লিখতে পারি যে দ্য servant's name of শক্তিনাথ বাবু, দ্য সার্ভেন্টস নেম অর্থাৎ চাকরের নাম অফ শক্তিনাথ বাবু ইজ অক্রুর। অথবা আমরা এইভাবে লিখতে পারি যে কি শক্তিনাথ বাবুস সার্ভেন্টস নেম ইজ অক্রুর। আমরা কিন্তু এইভাবে লিখতে পারি। তাহলে এইভাবে লেখা যায়, বা এটা আমরা এইভাবে শুরু করতে পারি, বা আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে শক্তিনাথ বাবুর চাকরের নাম হয় অক্রুর। তো তিন রকমভাবেই তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেইভাবে লিখতে পারো। আর এখানে আমরা কয়েকটা ওয়ার্ড জেনে রাখবো, কারণ আমরা জানি প্রতি ক্ষেত্রে আমরা শুধুমাত্র ট্রান্সলেশনই করি না, তার সাথে গ্রামাটিক্যাল বিষয় এবং তার সাথে আমাদের ভোকাব ইনক্রিজ করার কিছু এক্সট্রা ওয়ার্ড আমরা জেনে রাখি, যেগুলো আমাদের ভোকাবকে ইনক্রিজ করে। কারণ ট্রান্সলেশনের মূল মন্ত্র হলো প্রচুর ভোকাব জানা, আর যত বেশি ভোকাব তোমরা জানবে তত কিন্তু তোমাদের সুবিধা হবে। তো চলো আমরা সার্ভেন্টকে কী কী লিখতে পারি। সার্ভেন্টকে কিন্তু আমরা অ্যাটেন্ডেন্ট লিখতে পারি, অ্যাটেন্ডেন্ট। আমরা কিন্তু এটাকে মিনিয়ালও লিখতে পারি, কি মিনিয়াল, বা আমরা এটাকে কিন্তু ভার্লেটও লিখতে পারি। এই সবগুলোই কিন্তু কী হয় চাকর বা চাকরকে বোঝায়। তাহলে এই যে সার্ভেন্ট, অ্যাটেন্ডেন্ট, মিনিয়াল, ভার্লেট, তোমরা এগুলো লিখে নিও, এগুলো তোমাদের সুবিধা হবে যত ওয়ার্ড জানবে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে তার বড় ছেলের নাম বিক্রম। তার বড় ছেলের নাম, তাহলে কি শক্তিনাথ বাবুকে বোঝাচ্ছে। হিজ এল্ডেস্ট সন্স নেম, তার বড় ছেলের নাম। এখানে কিন্তু অ্যাপোস্ট্রোফি ব্যবহার করেছে। অ্যাপোস্ট্রোফি ব্যবহার করার অর্থ হলো কি এর যখন বোঝায় তখন কিন্তু আমরা অ্যাপোস্ট্রোফি ব্যবহার করি, অথবা আমরা এটা অন্যরকমভাবেও লিখতে পারি। তো এটা আমি প্রথমে দেখাই। হিজ এল্ডেস্ট সন্স নেম ইজ বিক্রম। তো এখানে নাম হয়, এই হয় কথাটা কিন্তু এখানেও কি সাইলেন্ট বা উজ্জ্ব আছে। তো সাইলেন্ট থাকার কারণে এখানে কিন্তু আমরা ইজকে অর্থাৎ এই অক্সিলারি ভার্বকে কিন্তু মেন ভার্ব করলাম, আর এখানে হিজ এল্ডেস্ট সন্স নেম এটা হলো এখানে সাবজেক্ট, আর বিক্রম এটা হলো অবজেক্ট। তো এছাড়াও আমরা অন্যরকমভাবে কীভাবে লিখতে পারি যে দ্য নেম অফ হিজ এল্ডেস্ট সন, দ্য নেম অফ হিজ এল্ডেস্ট সন ইজ বিক্রম। অনেকে ভিডিও লেখায় বিক্রম বা বিক্রম, দুটোই হবে। তাহলে কি হিজ এল্ডেস্ট সনস নেম ইজ বিক্রম, অথবা দ্য নেম অফ হিজ এল্ডেস্ট সন ইজ বিক্রম, দুটোই কারেক্ট। তোমরা দুভাবেই লিখতে পারো। তো এল্ডেস্টটাকে কিন্তু আমরা সিনিয়রও লিখতে পারি, সিনিয়র সন অর্থাৎ বড় ছেলে, সিনিয়র। তো তোমরা লিখে নিও। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। ছোট ছেলের নাম শক্রনাথ, অর্থাৎ এখানে কিন্তু তার নেই, তার ছোট ছেলের নাম হয় শক্রনাথ।
পুরো সেন্টেন্সটা কিন্তু এমনই হবে। তাহলে আমরা কি লিখব? হিজ ইয়াঙ্গার সন্স, তার ছোট ছেলের নাম হয় চক্রনাথ। তো হিজ ইয়াঙ্গার সন্স নেম, এটা হলো সাবজেক্ট, এটা হচ্ছে এখানে মেন ভার্বের কাজ করছে, আর এখানে হলো অবজেক্ট। তাহলে হিজ ইয়াঙ্গার সন্স নেম ইজ চক্রনাথ। তো এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি যে দ্য নেম অফ হিজ ইয়াঙ্গার সন ইজ চক্রনাথ। দ্য নেম অফ হিজ ইয়াঙ্গার সন ইজ চক্রনাথ। তো দুরকমই কারেক্ট, তোমরা দুভাবে লিখে নিও, যেটা তোমাদের সুবিধা হবে সেইভাবে তোমরা লিখবে। তো ইয়াঙ্গারকে আমরা কী কী লিখতে পারি? আমরা কিন্তু স্মলেস্টও লিখতে পারি, স্মলেস্ট। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, শক্তিবাবু তার নৌকো লাল রং করে নিলেন। তো এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি এটা সিম্পল পাস্ট টেন্সে লিখব। তো সিম্পল পাস্ট টেন্সের গঠন আমরা কম বেশি সকলেই জানি, তবুও আমি লিখছি সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট দেন রিমেইনিং। তো সেই হিসাবে আমরা সেন্টেন্স স্ট্রাকচারটা তৈরি করি যে শক্তিনাথ বাবু তার নৌকো লাল রং করলেন, অর্থাৎ লাল রঙে রঞ্জিত করলেন। তো এইভাবে আমরা লিখতে পারি যে শক্তিনাথ বাবু কালার্ড হচ্ছে রং করলেন বা রঞ্জিত করলেন। কেমন? কি? হিজ বোট। তাহলে এখানে শক্তিনাথ বাবু সাবজেক্ট, কালার্ড হচ্ছে ভার্ব টু, V2, কালার হচ্ছে রং করা এবং তার সাথে এটি যোগ করা হয়েছে। হিজ বোট অবজেক্ট, তার নৌকোটি রেড, লাল কালার করলেন। তো এখানে আমরা কালারকে আর কি বলতে পারি? কালারকে আমরা এইভাবে বলতে পারি যে রং করা, অর্থাৎ এটাকে আমরা কিন্তু স্টেন্ড বলতে পারি। স্টেন্ড রং করলেন, বা আমরা কিন্তু এটাকে ডায়েড বলতে পারি অর্থাৎ রং করা, বা আমরা কিন্তু এটাকে পেইন্টেড বলতে পারি, পেইন্টেড অর্থাৎ রং করলেন। তো এই সমস্ত ওয়ার্ডগুলি তোমরা লিখে নেবে, এই ওয়ার্ডগুলি তোমাদের খুবই কাজে লাগবে। আচ্ছা, এখানে বোটের আমরা স্বাভাবিকভাবে আমরা সবসময় বোটই বলি, কিন্তু আমরা আর কয়েকটা ওয়ার্ড জেনে নিই, যেমন স্কিপ মানে কি? বোট, বা আমরা কিন্তু এটাকে ডেভিড বলতে পারি, স্কিপ, বোট। তো এই ওয়ার্ডগুলি আমাদের কাছে নতুন এবং ওয়ার্ডগুলো আমরা জেনে নেব, আমাদের অনেক সময় কাজে লাগবে ওয়ার্ডগুলি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। তার নাম দিলেন রক্তজবা। তার নাম, তার বলতে কি এখানে? তার বলতে এখানে বোঝাচ্ছে কিন্তু সেই নৌকোটির নাম। তো সেখানে আমরা কি বলতে পারি যে নৌকোর নাম যেহেতু থিং, তো সেটাকে আমরা ইট বলতে পারি, ইট, তার। তাহলে কি? সে তার নাম দিলেন, সে এখানে সে কিন্তু সাইলেন্ট আছে, সে তার বলতে নৌকোটির নাম দিলেন রক্তজবা। তাহলে কি বলবো? হি নেমড, এখানে সাবজেক্ট হচ্ছে হি, এবং যেহেতু দিলেন বোঝাচ্ছে তো আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখব। আর নেমড অর্থাৎ দিলেন, নাম দিলেন, হি নেমড ইট, V2, হি নেমড ইট হচ্ছে এখানে অবজেক্ট, অর্থাৎ ইট বলতে কি? দ্য বোটকে বোঝাচ্ছে। হি নেমড ইট, দ্য বোট আর কি। হি নেমড ইট রক্তজবা, তিনি তার নাম দিলেন বা নামকরণ করলেন কি? রক্তজবা। অথবা এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে লিখতে পারি কি হি গেভ ইটস নেম তিনি তার নাম দিলেন, অর্থাৎ বোটটার নাম দিলেন কি? হি গেভ ইটস নেম রক্তজবা, তিনি তার নাম দিয়েছিলেন রক্তজবা। অথবা আমরা এটাকে আরেকভাবেও লিখতে পারি কি? সেটা হি কল্ড ইট রক্তজবা, অর্থাৎ তিনি এটাকে রক্তজবা নাম দিলেন বা ডাকলেন রক্তজবা নামে। তো সমস্ত সেন্টেন্সগুলোই কারেক্ট, এবং যেটা তোমাদের কাছে পছন্দ হবে তোমরা সেইভাবে লিখবে। তো নেমকে আমরা কয়েকটা ওয়ার্ড দেখে নেব, যেমন আমি বলতে পারি এন্টাইটেলড মানে কি? এন্টাইটেল মানে নামকরণ করা, বা আমি আগেও বলেছি এখানে কল্ড হবে, কল্ডও লিখতে পারো তোমরা, এন্টাইটেলডও লিখতে পারো বা নেমডও লিখতে পারো। চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। তিনি মাঝে মাঝে নৌকোয় করে কখনো তিস্তা নদীতে, কখনো আত্রাই নদীতে, কখনো ইছামতিতে বেড়াতে যান। তো এটা কিন্তু
কখনো অর্থাৎ সামটাইমসের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সেই লিখি। তো এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব, কারণ কখনো সখনো তিনি যান বলতে এখানে তার হ্যাবিচুয়াল ওয়ার্ককে বোঝাচ্ছে, কিন্তু এটা বুঝতে হবে তার হ্যাবিচুয়াল যে ওয়ার্ক, অভ্যাসগত কাজ, সেটাকে কিন্তু ইন্ডিকেট করছে। তো সেই কারণে লিখব কি হি ট্রাভেলস, হি হচ্ছে সাবজেক্ট, ট্রাভেলস অর্থাৎ ভ্রমণে যান, এখানে V1 এর সাথে এস যোগ করেছি, ট্রাভেলস, যেটা সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন হয়। হি ট্রাভেলস সামটাইমস, কখনো সখনো বা মাঝে মাঝে, অন দ্য রিভার তিস্তা, তিস্তা নদীতে, সামটাইমস অন দ্য রিভার আত্রাই, এবং কখনো কখনো আত্রাই নদীতে, সামটাইমস অন দ্য রিভার ইছামতি, কখনো কখনো ইছামতি নদীতে অন এ বোট, একটা নৌকায় করে। তো ট্রাভেলসকে আমরা কিন্তু ভয়েসও লিখতে পারি, ভয়েসড। বেশিরভাগ জলযাত্রাকে আমরা যেহেতু ভয়েসড বলি, তো এই ক্ষেত্রে ভয়েসটা লিখলেও অ্যাপ্রোপ্রিয়েট হবে। এবং ট্রাভেলসও তোমরা লিখতে পারো, বা জার্নিসও লিখতে পারো, জার্নিস, বা তোমরা কিন্তু ট্যুরসও বলতে পারো, ট্যুরস। তো সমস্ত ওয়ার্ডগুলি তোমাদের জানা থাকলো এবং তোমরা এগুলো লিখে নেবে। যত বেশি ওয়ার্ড তোমাদের জানা থাকবে ততই বেশি তোমাদের সুবিধা হবে, কারণ ওয়ার্ড পাওয়ার যার যত বেশি, ট্রান্সলেশনে তার তত স্পিড আছে, সে তত বেশি স্পিডে ট্রান্সলেশন কিন্তু করতে পারে। অর্থাৎ মনের মধ্যে যে কোনো একটি ওয়ার্ড আসবেই, তোমার দেখা গেল একটি ওয়ার্ডই তুমি কোনো শব্দের জানো, কিন্তু আদার্স বা অল্টারনেটিভ কোনো ওয়ার্ড তোমাদের জানা নেই, সেক্ষেত্রে কিন্তু তোমাদের মনে করতে সময় লাগে। আর এই ক্ষেত্রে তোমাদের অনেকগুলো অল্টারনেটিভ ওয়ার্ড জানা থাকলে কী হবে, সঙ্গে সঙ্গে তোমাদের যে কোনো একটা ওয়ার্ড দিয়ে তোমরা ট্রান্সলেশনটি পুরো করে আসতে পারবে। তো এটা কিন্তু পিএসসি ক্লার্কশিপের যে মেন্স পরীক্ষা, সেক্ষেত্রে কিন্তু খুবই কাজে লাগে। এবং দুটো যে আমাদের 6 মিনিটে 6টা যে অ্যাটেম্প্ট করতে হয় 1 ঘন্টার মধ্যে, এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং ব্যাপার। সুতরাং ট্রান্সলেশন তোমাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেভাবে আমি যতদিন না তোমাদের এক্সাম হচ্ছে ততদিন আমি তোমাদের পাশে থাকবো এইভাবে, এবং তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাব। আশা করি তোমরাও আমাকে সাপোর্ট করবে, অর্থাৎ তোমাদের সাপোর্ট মানে লাইক, কমেন্ট, শেয়ার বেশি বেশি করে করতে হবে। তো চলো পরের বাক্যটি আমি দেখাই। পরের বাক্যটিতে আছে, একদিন অঘ্রাণ মাসে পত্র পেলেন, বিপ্র গ্রামে বাঘ এসেছে। তো একদিন অঘ্রাণ মাসে পত্র পেলেন, তো এখান থেকে আমরা বলতে পারছি যে সিম্পল পাস্ট টেন্সে আছে, পেলেন অর্থাৎ অলরেডি যেটা পেয়ে গেছেন। তো অন ডে অর্থাৎ একদিন, ইন দ্য মান্থ অফ অঘ্রাণ, তো অঘ্রাণ মাসটা কিন্তু এখানে বাংলা মাস, কি বাংলা মাস, তো সেটা আমরা অঘ্রাণই লিখেছি। তাহলে অন ডে ইন দ্য মান্থ অফ অঘ্রাণ হি গট, তিনি কি পেলেন অর্থাৎ পেয়েছিলেন, কি এ লেটার মেনশানিং, অর্থাৎ যেখানে লেখা আছে, কি লেখা আছে বা যেখানে কিন্তু উল্লেখ আছে, লেখা আছে বা উল্লেখ আছে, কি উল্লেখ আছে, দ্যাট এ টাইগার হ্যাড অ্যারাইভড, একটা বাঘ পৌঁছেছিল, অ্যাট বিপ্রগ্রাম, বিপ্রগ্রামে একটা বাঘ এসেছিল বা এসেছে। তো অ্যারাইভড অ্যাট এখানে অ্যাট ব্যবহার করা হয়েছে কেন, কারণ বিপ্রগ্রাম ছোট জায়গা বোঝাচ্ছে। তা আমরা এখানে অ্যারাইভডেরও কয়েকটা অর্থ দেখব, যেমন কাম লিখতে পারি আমরা এখানে, বা আমরা কিন্তু এখানে এন্টারও লিখতে পারি। তো কি কাম বা এখানে এন্টার্ড, যেহেতু এটা V3 হয়, কি কাম কেম কাম, এবং এটা এন্টার্ড। তো সেইভাবে কিন্তু আমরা সমস্ত ওয়ার্ডগুলো জেনে রাখবো। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। শিকারে যাত্রা করলেন, অর্থাৎ কি তিনি কথাটি কিন্তু প্রথমেই হবে সাইলেন্ট, তিনি শিকারে বেরিয়ে পড়লেন, এমনটাই হবে। তাহলে কি হি ওয়েন্ট আউট, তিনি বেরিয়ে পড়লেন, ফর হান্টিং, শিকারের জন্য, তিনি শিকারের জন্য বেরিয়ে পড়লেন। তো এখানে হি হলো সাবজেক্ট, ওয়েন্ট আউট হচ্ছে V2, বেরিয়ে পড়লেন, আর হান্টিং হচ্ছে কি শিকার। তো আমরা কিন্তু এখানে বেরিয়ে পড়াটাকে আমরা কিন্তু ইমার্জডও লিখতে পারি, ইমার্জড অর্থাৎ তিনি বেরিয়ে পড়লেন, কি ফর হান্টিং বা শিকারের জন্য, বা ফর প্রে শিকারের জন্য। তো তোমরা যেটা ইচ্ছা তোমরা সেইভাবে লিখবে। সুতরাং আজকের আশা করি ক্লাসটি সকলে ভালো লেগেছে। যারা চ্যানেলে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো এই ধরনের প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য। আর যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকো ও তোমাদের আমি এইভাবে সাপোর্ট দিয়ে যাব। আশা করি ক্লাসটি ভালো লেগেছে এবং পরে ক্লাসে আবার দেখা হচ্ছে। চলো এই পর্যন্তই আজকে।